নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদেরকে স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ের সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক শিবরাম চক্রবর্তীর লেখা গল্প দুগ্ধপানের ইতিহাস। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাকেও যে একদিন ঘটি ঘটি দুধ গিলতে হবে তা আমি কখনো ভাবিনি, কিন্তু বিনি ঘটিত ঘটনাচক্র এমনই যে দুগ্ধং পিবতি বিড়ালঃ পাঠ্য বইয়ের এই কথা পড়ার পর থেকে দুধকে আমি বিড়ালের মতোই 200 হাত দূরে হটিয়ে রেখেছিলাম। কিন্তু বিনি একদিন হঠাৎ আবিষ্কার করলো যে আমার শরীর নাকি ক্রমেই আরো কাহিল হচ্ছে, আর শরীর সারাতে হলে দুধের মতন আর হয় না। কোনো বইয়ে নাকি পড়েছিল যে শরীর সারাবার জন্যে বাইরে আমরা চেঞ্জে যাই, সেই চেঞ্জে ঘরে বসে আমরা পেতে পারি রোজ রোজ দুধ খাই যদি। দুধ আমাদের ভেতরে ভেতরে চেঞ্জ আনে, ভেতর থেকে বদলায়, তিলে তিলে বদলে দিতে থাকে। শেষে একদিন আমরা তেল তেলে হয়ে দেখা দিই, দেহের তালগোল পাকাতে দুধের নাকি জুড়ি নেই। দুধ খাও দাদা, সাধলো বিনি। তোমার চেহারা ফিরে যাবে, আর এক চেহারা দেখা দেবে, দেখে নিও। এমন শ্রী হবে সারা শরীরের, সারা গা চকচক করবে কান্তিতে। তুমি মাস দুয়েক তো খেয়ে দেখো, না যদি হয় আমার কানটি তখন কেটে নিও। বলে বিনি নিজের কান টেনে দেখায়। কানের জন্যেও না, কান্তির লোভেও নয়, মাস দুয়েকের ধাক্কা মনে করে সইতে আমি রাজি হলাম। অকারণে বনের মনে ব্যথা দিতে প্রাণ চাইল না। বিনির কথা মিছে নয়, চকচকে চেহারাটা গোড়াতেই দেখা গেল। দেখলাম সেই গোয়ালার নাদুস নুদুস এক চাকচিক্য সারা দেহে বয়ে সে নিয়ে এলো, তার খাঁটি দুধের সার্টিফিকেট রূপেই বলা বাহুল্য। কথা হলো 2 মাস রোজ 2 সের করে দুধ দেবে, খাঁটি দুধ, দাম নেবে মাস কাবারে। আমি বিনিকে বললাম, না না, 2 মাস কাবারে। সেই কথাই ওকে বলে দে, দুধ খাওয়ার ফলটা আগে হাতে হাতে পাই। ওর মতো চাকচিক্য হয় কিনা দেখে নি, নইলে চকচকে টাকাগুলো ওর হাতে শুধু শুধু তুলে দিতে যাব কেন? তাতেই রাজি গোয়ালা। দাম কিন্তু পানছি কি বাবু, খাঁটি দুধ ভাঙছেন আপনারা, शेर भर खाटी दूध 5 सिक्की कमे होवे ना। एमनी हमारा 1 टाका शेर बेची, से दूध किंतु तेमन खाटी ना हुजूर। 2.5 টাকা দুধ খাবো রোজ, শুনতেই আমার যা খারাপ লাগে। অত পয়সার বাজে খরচা খালি। ওই টাকার আলু কাবলি, ডালমুট, ঝালমুড়ি, ঝুড়ি ভাজা, চিনে বাদাম এইসব খেলে কাজ দেয়, আর খেতেও কত ভালো। আহা! বিনি কিন্তু নারাজ নয়, সে শুধু বলে, দাম কিন্তু সেই 2 মাস পরে, বুঝেছো বাপু? আপনারা ভদ্র আদমি, দুধ খেয়ে আপনারা কি পালিয়ে যাবেন? দাম দিবেন না, সে ভয় আমরা করি না দিদিমণি। গোয়ালা চলে গেলে বিনি একটু আফসোস করে। আহা, এখন আমি সময় নয়, নইলে আমে আর দুধে মিশিয়ে খেলে চা একখানা স্বাস্থ্য হতো। আহা, দেখবার মতোই। তা না হোক, শুধু দুধ খেলেও কিছু কম হবে না। এই দুধেই দেখো তোমার এই ছিরি বদলে কি চেহারা দেখা দেয়। দিলেও দেখা, কদিন যেতেই চোখের কোণে কালি দেখা দিল, চোখের কোল ভাঙলো, চোখের কালি উঠতে না উঠতে গালের খানিকটা খালি হয়ে গেল, ভাট পড়ার মতন টোল পড়লো গালে। রোজ 2 সের দুধ খাই, দিনে 4 বার, সকালের প্রাতরাশে, দুপুরে 1 রাশ ভাত গেলার পর, বিকেলের জল খাবারে, আর রাতে শোবার আগে। প্রতিবারে আধ সের করে, আর বাথরুমে যাই 7 বার, রাত দিন ধরে। ভাগ্যি সেটা আমের সময় নয়, নইলে আমের রসের সঙ্গে মিশিয়ে খেলে বিনি বলেছিল আমায় নাকি আর দেখতে হতো না। কিন্তু তাতেই বা কি, আম না খেলেও কি রেহাই আছে? এমনিতেই একদিন আমাশা এসে গেল, ফলে গেল বিনির কথাটা, আর এক চেহারা দেখা দিল সত্যি। চেহারাটা ডাক্তারের। ডাক্তার দেখা দিলেন এবং দেখলেন, দেখে শুনে একটা ব্যবস্থাপত্র বাতলালেন।
দুধকে কমনে রেখে সাবু বাউলির সঙ্গে মিশিয়ে কিংবা সঠি ফুডের সঙ্গে ফুটিয়ে খেতে বললেন আমায়। সসংকোচে আমি শুধলেম, দুধকেই তো আপনি পথ্য করছেন, কিন্তু একটা কথা ভেবেছেন কি দুধটাই আসলে আমার ব্যাধি হতে পারে না? কেননা ভেবে দেখলে দুধ যেমন মানুষের খাদ্য, মানুষও তেমনি দুধের খাদ্য হতে পারে। আমরা যেমন দুধ মারি, দুধও তেমনি আমাদের মারতে পারে। আর কিছু না হোক, নিছক প্রতিহিংসা প্রবৃত্তি চরিতার্থ করার লালসাতেও তো ক্রোধ, হিংসা ইত্যাদি মানুষেরই একচেটে নয়। আমাদের মধ্যেই জড় হয়ে নেই, জড় বস্তুর মধ্যেও তা জড়িয়ে থাকতে পারে। খাদ্যেও এক এক সময় খাদক হয়ে ওঠে। আমার কথা শুনে ডাক্তার বললেন, ও কিছু না, অনভ্যস্ত পেটে দুধ পড়লে প্রথম প্রথম অমনটা হয়। পেট নামে, আমাশা দেখা দেয়, শরীরও একটু কাহিল হতে পারে। প্রথম চোটটা কেটে যাবার পর ওই দুধেই তখন গড়ে তোলে আবার। ওই দুধ খেয়েই শরীর সারে তখন। দুধের মতো কমপ্লিট ফুড কি আর আছে মশাই? শুনে বিনি লাফিয়ে উঠল, কেমন, কি বলেছিলাম? তারপর বিনির উৎসাহ যেন আরো বেড়ে গেল। আরো তার চার দেখা গেল দুধ খাওয়াবার। আরো সেরখানেক সে বাড়িয়ে দিল। পড়ে পড়ে দুধের মার খেতে লাগলাম নিজের বোনের হাতে। দুধটা চড়া দরের বলে কিনা কে জানে, বোনের আদরে পেট চড়চড় করতে লাগলো। দুধ খেয়ে খেয়ে পেটে চড়া পড়ে গেল আমার। জিজ্ঞেস করিস তো গোয়ালাকে, পিনিকে আমি বললাম। ও টাকার দুধ সে নিয়ে আসি, তার আনা নিজের গোয়ালে নাকি পদ্মাপাড়ের কোনোখান থেকে আনা? পদ্মাপাড় থেকে দুধ আনতে যাবে ও? পিনি অবাক হয়। কেন, এদেশে কি গরু নেই? মনে হচ্ছে পাকিস্তানের আমদানি, নইলে পেট এমন চড়চড় করে কেন? পেট চড়চড় করছে, সে কি? তাই তো বলেছিলাম ওর গোয়ালের নয়, গোয়ালন্দের বোধহয়। চড়া টড়া সব ওধারেই পড়ে বলে শুনেছি। চর তো নয়, দুধের স্বর। কার বইয়ে আমি পড়েছিলাম যেন, সে কথাটাও ওকে জানাই। কই, শর্ত তেমন পড়ে না তোমার দুধে, জল খুব মেশাচ্ছে মনে হয়। দাঁড়াও দেখি তো। বলে বিনি এক ছুটে পাশের বাড়ি থেকে ল্যাক্টোমিটার যন্ত্রটা নিয়ে আসে। দুধ পরীক্ষায় লাগে। তাই তো বলি, বলে ওঠে বিনি, সবটাই তো দেখছি জলের, প্রায় 3 ভাগের ওপর। আহা, তা তো হবেই রে। আমি বাতলাই, দুধের মধ্যে জল থাকবে না? দুধ হচ্ছে পৃথিবীর মতোই, 3 ভাগ জল 1 ভাগ স্থল। কিন্তু পৃথিবীর মতো তার স্থলরেখা তেমন স্পষ্ট করে দেখা যায় না, জলে স্থলে একাকার। কিন্তু পেটে গিয়ে যখন চার মারে, পেট ভার হয়, তখনই আমরা টের পাই। দিনের পর দিন পেট ভারী হয়ে হয়ে ক্রমে পেটের ভুঁড়ি নামে। আর তাই হচ্ছে দুধের স্থলভাগ। দুধ খেলে গোড়ার দিকে পেট নামে বলেছিল না ডাক্তার? কিন্তু শেষের দিকেও পেট আবার নামে, সেই হচ্ছে ভুঁড়ি। ভুঁড়ি ভুঁড়ি দুধ খাবার ফল। ভেবে দেখ, ভুঁড়ি আসলে পেট নামানো ছাড়া কি? জল মেশাচ্ছে বেটা, দাঁড়াও। তা তো মেশাবেই, দুধে জল মেশানো গোয়ালাদের দস্তুর। তবে কলকাতার কলের জল না আমাদের পদ্মার জল, সেইটাই বিবেচ্য। সেখানেই আমার ভাবনা, কারণ শুনেছি পদ্মার জলে যত চড়া পড়ে। আমার মনে হচ্ছে পেটেও পড়েছে। দাঁড়াও, দেখাচ্ছি বেটাকে। বলে বিনি বেরিয়ে গেল। বাজার থেকে ইয়া 2টো বালতি কিনে আনলো। ওর দুধের ব্যবস্থা করলাম। বালতিগুলো দেখিয়ে বলল, ও বাবা, এতদিন তো ঘটি ঘটি খেয়েছি, এবার কি বালতি বালতি গেলাবি নাকি? তাহলে আর আমার সত্যিই দেখতে হবে না। বিড়াল তো হতে পারবো না, বিরল হতে হবে আমায়। বালতি রেখে সেই যে আমি শুয়ে পড়লাম। বিছানা ছাড়লাম মাস 2 পর। গোয়ালা দুধের দাম নিতে এলো। 126 रुपया, ने आना 6 पाई। 126 টাকা? বলে কি, 9 আনা 6 পাইয়ের জন্য ভাবি নে, শরীরটাই তো 9-6 হয়েছে। কিন্তু এই 126 টাকা কোত্থেকে আসে এখন? বিনি বলে, ভাবতে হবে না তোমায়,
তার ব্যবস্থা আমি করছি। বলে গোয়ালাকে 26 টাকা 9.5 আনা গুনে দেয় নগদ। তারপর বড় বড় বালতি দুটো করে 2 বালতি জল ভরে আনে। এই নাও তোমার দুধের দাম। গোয়ালা হাঁ করে থাকে। যেটুকু দুধ পেয়েছি তার দাম ওই 26 টাকা, বাকিটা তো খালি জল দিয়েছো, সেটাও তোমায় ফিরিয়ে দিলাম। এই বলে বিনি গোয়ালার কাছে জলের মতো পরিষ্কার করে দেয়। কিছু মনে করো না বাপু, তোমাকে একটু শিক্ষা দিলাম কেবল। গোয়ালা সমজদার লোক, শক্ত পাল্লায় পড়েছে যে সেটা বেশ বুঝতে পারে। শেষটায় সে শুধু শুধোয়, বালতি ভি দিচ্ছ তো দিদিমণি? বালতি দুটো চাও? তা নেবে নাও গে যাও। সমস্যাটা এত সহজে বিনা গোলমালে মিটে যেতে দেখে সে বুঝি একটু উদার হয়ে ওঠে। আমি গোয়ালাকে কিঞ্চিত সান্ত্বনা দেবার চেষ্টা করি। দেখো গোয়ালাজি, দুধ তো আসলে খড়ের রূপান্তর। क्या रूपांतर समझता नहीं? माने खरेरी और एक किस्म। गोरू खड़ खाता है, वही में दूध बनता है। कुछ भी मेहनत नहीं, आप से बन जाता। 2 आना खर खा के गरु 10 रुपए का दूध देता। কাজেই বুঝতে পারছো, 26 টাকায় দুধের দাম না উঠলেও খড়ের দামটা তোমার পুষিয়ে গেছে। हाँ बाबू, खरीर दाम तो हमार मिले छे ठीक। दूध तो हम ही दे ना, खरी गुले पानी से मिलिए, वो बात ठीक है। और सच बोले तो यही दोनों बाल्टी हमारा नाफा। বলে বিনিকেও একটা শিক্ষা দিয়ে বালতি হাতে হাসতে হাসতে সে চলে যায়। তখন আমি বুঝি যে দুধের খরিদ্দার বলতে কি বোঝায়, আর বুঝতে পারি আমার সারা গায়ে এত খড়ি উঠছে কেন। শুনছিলেন লেখক শিবরাম চক্রবর্তীর লেখা গল্প দুগ্ধপানের ইতিহাস। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প, শুনতে ভুলবেন না কিন্তু।